এবার আমরা যাচ্ছি নেক্সট টাইপে। এটা হচ্ছে প্লেন ডাইরেকশন, মানে ডাইরেকশনের অঙ্ক কি হয়, যে কটা অঙ্ক ডব্লিউবিসিএস দেওয়া হয় তার মধ্যে সব থেকে সহজ অঙ্ক হচ্ছে ডাইরেকশন। কেন না, যা অঙ্ক দেবে একটা করে লাইন পড়ো, একটা করে লাইন পড়ে তাকে ড্র করো, সলভ করো, এবং তুমি যদি তুমি ঠিক থাকো আনসার ঠিক হবে, কোনো এক্সট্রা লজিকের দরকার নেই। এবং মাথায় রাখতে হবে যখনই আমি ডাইরেকশনের অঙ্ক করব নিজেকে সেই জায়গায় পুট করে তারপর ডিল করব, তারপর বাকি কথা। ওকে, এবার আমাকে বলছে দেখো, স্টার্টিং ফ্রম আ পয়েন্ট কালিদাস ওয়াকড 12 মিটার নর্থ। কালিদাস ওয়াকড 12, তারপরে বলছে হি টার্নড রাইট এন্ড ওয়াকড 10 মিটার। তাহলে ফেসিং দ্য নর্থে ফেস করে নিজে সরি নর্থে ফেস করে নিজেকে লেফট এন্ড রাইট ঠিক করতে হয়। তাহলে কালিদাস ভদ্রলোকটি কোনো একটি পয়েন্ট থেকে উত্তরে গেলেন, সেখান থেকে তিনি ডান দিকে গেলেন 10 মিটার। কোনটা ডান দিক, নিজেকে পুট করো। তাহলে যদি বাঁ দিকে হয় ফ্রম ফেসিং নর্থ হবে কোন দিকে, ওয়েস্ট। যদি ডান দিকে হয় ফ্রম ফেসিং নর্থ তাহলে হবে কোন দিকে, ইস্ট। আমাকে বলছে হি টার্ন রাইট এন্ড ওয়াকড 10 মিটার। এখান থেকে তিনি 10 মিটার যাবেন ইস্টের দিকে, হলো। তারপরে বলছি হি এগেইন টার্ন রাইট ফেসিং দ্য ইস্ট। আমি রাইট ফেস রাইটের দিকে যেতে চাই, সেটা হবে কোন দিকে, সাউথ। তাহলে হি এগেইন টার্ন রাইট এন্ড ওয়াক 12 মিটার। তাহলে এই 10 নম্বরের পয়েন্ট থেকে তিনি আবার রাইটে ফিরলেন এবং 12 মিটার গেলেন, হয়ে গেল। এবারে বলছে দেন হি টার্ন লেফট এন্ড ওয়াক মিটার। তাহলে এবার দক্ষিণ দিকে মুখ করে লেফট হ্যান্ড সাইড কোন দিকে হবে, রাইট হ্যান্ড সাইড করলে হবে নর্থ ওয়েস্ট, এবং লেফট হ্যান্ড সাইড করলে হবে ইস্ট। তাহলে এইখান থেকে আমি 5 মিটার যাব কোন দিকে, ইস্টের দিকে। আমার এটুকুই হয়েছে। এবারে বলছে হাউ ফার ইজ হি নাও। তাহলে এই যে পয়েন্টটা ও যদি মনে করি এবং এই পয়েন্টটাকে যদি পি মনে করি, এবং পি এর ডিসটেন্স কত, এই পার্টটা 12 ছিল, 12 হয়, এটাকে আমি অ্যাড করি তাহলে এই পার্টটা তো আমার 10ই হবে। এটা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হলো। এই পার্টটা রয়েছে আমার 12, তারপর এদিকটাও আমি সেম পেয়েছি 12। তাহলে আমার একটা সাইড মানে দুখানা সাইড ইকুয়াল, এবং তারপর অপোজিট সাইডটা কি হবে, যদি এটা 10 হয় নিচটাও আমার 10ই হবে। এই পার্টটাকে রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে। এইখানটা 10, ও থেকে মনে করছে ধরো এম, ও আর এম যদি 10 হয়, এম আর পি 5 হয়, তাহলে ও পি কত হবে, 15 মিটার। যদি বলি হাউ ফার ইজ হি নাও, এইটুকু উত্তর কত, 15 মিটার। এবারটা পেলাম। আবার কি পাচ্ছি, হুইচ ডাইরেক্ট ফ্রম দি স্টার্টিং পয়েন্ট হয়, ডাইরেকশন কোন দিকে হবে, টুয়ার্ডস ইস্ট। এই পার্টটা উত্তর হচ্ছে ইস্ট। মানে আনসার কত, 15 মিটার ইস্ট। এটাই আমাকে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমি একবার গোটা অঙ্কটা আরেকবার রিপিট করি। বলছে যে কালিদাস ভদ্রলোক গেলেন কোন দিকে, 12 মিটার নর্থে। ওকে, তারপরে বলছে হি টার্ন রাইট এন্ড ওয়াকড 10 মিটার। নর্থে ফেস করে রাইট টার্ন করা মানে হচ্ছে টুয়ার্ডস ইস্টে যাবেন কতটা, 10 মিটার। তারপরে বলছে হি এগেইন টার্ন রাইট এন্ড ওয়াকড 12 মিটার। তাহলে ইস্টে ফেস করে আছেন, রাইট টার্ন মানে তিনি যাবেন কোন দিকে, সাউথের দিকে, কতটা, 12 মিটার, হলো। দেন বলছে দেন হি টার্ন লেফট এন্ড ওয়াকড 5 মিটার। তাহলে সাউথে ফেস করে আছেন, তারপরে লেফটের দিকে যাবেন, তার মানে হচ্ছে তিনি টুয়ার্ডস ইস্টের দিকে মুভ করবেন কতটা, না 5 মিটার। এইটুকু আমার অঙ্কে বলা আছে। এবারে প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে যে হাউ ফার ইজ হি নাও। মনে করছি তার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে ও, এন্ডিং পয়েন্টটা হচ্ছে তার পি। তাহলে ও আর পি এর ডিসটেন্স কত, তাহলে দেখো এই পার্টে আমার এইটুকু পার্ট 12, এইটুকু পার্টও 12। এবার ওপরে আছে 10, যদি এই পার্টটাকে আমি মনে করে নিচ্ছি অ্যাড করলাম, তাহলে এইটুকু আমার 10 হবে। তাহলে ও আর এম যদি পয়েন্টটাকে মনে করি, তাহলে ও আর এম প্লাস এম আর পি, এইটা যোগ করে আমি পাচ্ছি ওপি। তাহলে ও এম যদি আমার এখানে 10 হয়, এমপি যদি আমার 5 হয়, তাহলে যোগ করলে কত হয়, 15। তাহলে হাউ ফার ইজ হি নাও, উত্তরটা হচ্ছে 15 মিটার ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। কিন্তু আরেকটা প্রশ্ন করছি, হুইচ ডাইরেকশন ফ্রম দি স্টার্টিং পয়েন্ট। তাহলে দেখো ও থেকে পি কোন দিকে আছে, টুয়ার্ডস ইস্টে। তাহলে গোটা প্রশ্নের আনসার হবে 15 মিটার টু দ্য ইস্ট ফ্রম দি স্টার্টিং পয়েন্ট। এইটা হচ্ছে আমার আনসার। ওকে, এইভাবে কিন্তু করতে হয়। কখনো প্রশ্ন করতে পারে শুধু এইটুকু জিজ্ঞেস করলো, হাউ ফার। প্রশ্ন করতে পারে এইটুকু। আবার পিএসসি অ্যাকচুয়ালি মেইন প্রশ্নের ট্রেনটা হচ্ছে
দুটোকে একসঙ্গে পাঞ্চ করে দেয়। তো এইটা কিন্তু মাথায় রাখতে হয় এবং দুটোকেই কিন্তু তোমাকে আনসার করতে হবে। ওকে, সমস্যা কোথায় এই অঙ্কের ক্ষেত্রে, যে একটু ভুল হওয়ার জায়গাটা কোথায় তৈরি হয়? আজকে যদি এখানে বলতো যে কালিদাস 12 মিটার গেলেন, 10 মিটার রাইটে গেলেন, গিয়ে তিনি 17 মিটার রাইটে গিয়ে তারপরে 5 মিটার গেলেন, তখন যদি প্রশ্ন করতো যে হুইচ ডাইরেকশন দি স্টার্টিং পয়েন্ট, তখন কিন্তু উত্তরটা ইস্ট হতো না, অথচ অপশনে কিন্তু ইস্ট থাকতো। কারণ এই পয়েন্ট থেকে দাঁড়িয়ে এই পয়েন্টটা কিন্তু ইস্টে হলেও প্রপার ইস্টে নয়, কারণ ডাইরেকশনের নিয়ম মতে দিস ইজ দা সাউথ ইস্ট। এবং এইটা আমাকে দেখতে হবে, অপশনে থাকতেই পারতো যে 15 মিটার সাউথ ইস্ট, 15 মিটার ইস্ট, 10 মিটার সাউথ ইস্ট, 10 মিটার ইস্ট, কিন্তু উত্তর যা খুশি, ডিরেকশন যা খুশি তাই হতে পারে। কিন্তু এখানে আমাকে দেখতে হবে যে ডিরেকশনটা প্রপারলি কোন দিকে, ইস্টে আছে না সাউথ ইস্টে আছে, ওয়েস্টে আছে না নর্থ ওয়েস্টে আছে। একটুখানি যদি সরে যায় স্ট্রেট লাইন থেকে, তখনই কিন্তু আমার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায় এবং এই ভুলটা আমরা করি। আরে এটা তো ইস্টেই আছে, তাহলে আমি ইস্ট নেব না কেন? সেখানে ছোট্ট এক্সাম্পল দিই, মানে যদি প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম বা রবীন্দ্রনাথ ঠাকুরের কোথায়, তাহলে জন্ম কলকাতায় যেমন সঠিক, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়াসাঁকো ঠাকুর বাড়িও তেমনই সঠিক, এবং জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা হচ্ছে প্রপার আনসার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুর যেমন, বীরসিংহ গ্রাম আরো বেশি করে সঠিক, সক্রেটিস গ্রিসের লোক যেমন সঠিক, এথেন্স আরো বেশি করে সঠিক। তাহলে এখানে ইস্টার্ন সাইড তো বুঝলাম, কিন্তু অঙ্কের হিসেবে নিয়ম মতে বা জ্যামিতির নিয়ম মতে যদি আমি একটা গ্রাফে পুট করি, সেই গ্রাফে পয়েন্ট থেকে এই পয়েন্টটা নর্থ ইস্ট সাউথ ইস্ট এইভাবে ডিল করতে হয়। আমরা সেটা পরে যদি একটু শিফট করে আমায় কিন্তু সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট এই শব্দগুলোকে ব্যবহার করতে হতে পারে। দেখা যাক, বলছে বলছে আই এম ফেসিং সাউথ, আই টার্ন রাইট অ্যান্ড ওয়াক 20, তাহলে সাউথে ফেস করে আছি, আই টার্ন রাইট, তো সাউথে ফেস করে থেকে রাইট টার্ন কোন দিকে হবে? সাউথে ফেস করে থেকে রাইট টার্ন মানে হবে টুয়ার্ডস দি ওয়েস্ট। তাহলে প্রথমটা হচ্ছে তিনি যাচ্ছেন কোন দিকে? ওয়েস্টে যাচ্ছেন 20 মিটার। ওকে, আই টার্ন রাইট অ্যান্ড ওয়াক 20 মিটার। আচ্ছা, এবারে বলছে দেন আই টার্ন রাইট অ্যান্ড ওয়াক 10 মিটার। তাহলে ফেসিং দা ওয়েস্ট, আমি যদি রাইট টার্ন করি কোন দিকে যাব? নর্থের দিকে যাব। তিনি যাচ্ছেন কোথায়? নর্থের দিকে 10 মিটার। দেন আই টার্ন রাইট অ্যান্ড ওয়াক 10 মিটার, এটা ডান। এবারে বলছে দেন আই টার্ন লেফট অ্যান্ড ওয়াক 10 মিটার। তাহলে নর্থে ফেস করে আছে, তারপরে তিনি যাচ্ছেন কোন দিকে? লেফটের দিকে। তাহলে নর্থে ফেস লেফটের দিকে টার্ন করলে কোন দিকে হয়? ওয়েস্টের দিকে যাবেন 10 মিটার। তারপরে বলছেন অ্যান্ড টার্নিং রাইট ওয়াক 20 মিটার। তাহলে আবার ফেসিং ওয়েস্টে আছে, তারপর তিনি আবার রাইট টার্ন করছেন। তাহলে এটা আমি আরেকবার ক্লিয়ার করে আঁকি, এখানে জায়গা যেহেতু কম একটু, তিনি সাউথে ফেস করলেন মানে দিকে, তারপর সেখান থেকে আবার রাইট টার্ন করলেন মানে যাচ্ছেন কোন দিকে? নর্থের দিকে। কত না 10 মিটার। তারপর তিনি আবার লেফট টার্ন করলেন নর্থে ফেস, তারপর হ্যাঁ, তারপর তিনি আবার লেফট টার্ন করলেন, করে তিনি গেলেন কত? 10 মিটার মানে টুয়ার্ডস ওয়েস্ট। এবারে বলছে এন্ড দেন টার্নিং রাইট এন্ড ওয়াক 20 মিটার। তাই তিনি আবার নর্থের দিকে যাচ্ছেন এবং সেখানে 20 মিটার গেলেন। তারপরে বলছে দেন আই টার্ন রাইট এগেন এন্ড ওয়াক 60 মিটার। তার মানে তিনি এইভাবে 60 মিটার যাচ্ছেন, এইটা 60 মিটার। ওকে, এবার প্রশ্ন করছে ইন হুইচ ডাইরেকশন অ্যাম আই ফেসিং ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। কিন্তু ডিসটেন্স জানতে চাওয়া হয়নি, ডাইরেকশন জানতে চাওয়া হয়েছে। পয়েন্ট কোনটা? এইটা। এন্ডিং পয়েন্ট কোনটা? এটা। তাহলে এটার সাপেক্ষে এটা কোন দিকে আছে? ইস্ট বলতেই পারি তো। কিন্তু যদি এরকম স্ট্রেট লাইনে দাঁড়িয়ে থাকতো এই পয়েন্টটা, এটা পি পয়েন্ট, এটা ও পয়েন্ট, যদি আজকে পি এরকম স্ট্রেট লাইনে হতো তখন পারতাম ইস্টে আছে। কিন্তু পিটা এখানে কিন্তু টিল্টেড ভার্সন এটা অ্যাক্টিভেট করেছে, মানে এটা কোন দিকে আছে? নর্থ ইস্টে আছে ফ্রম দি স্টার্টিং পয়েন্ট, শুধু ইস্ট কিন্তু বলা যাবে না। ওকে, আচ্ছা, এবার যদি আমাকে বলে যে কত ডিসটেন্সে আছে যদি বার করতে হয়, তাহলে আমি কিভাবে মানে অ্যাপ্লাই করতে পারি আনসারটাকে? এখানে ক্লিয়ার করে ছবিটা একবার আঁকছি। এইটুকু 20, এই পার্টটুকু 10, এই পার্টটুকু আবার 10, এই পার্টটা 20 এবং এই গোটা পার্টটা হচ্ছে 60। তাহলে যদি মনে করা হয় যে এখান থেকে এইটুকু বার করব, কিভাবে বার করব? আমি এই পার্টটাকে অ্যাড করছি, তাহলে আমার এখানে সাইজ কত হতে পারে? এটা 10, এটা 20, মানে এই পার্টটা হবে 30।
আবার এখানে 20 আছে, এখানে 10 আছে, মানে এই পার্টটুকু হবে 30, এই বাকি পার্টটা আমার 30। তাহলে কি হচ্ছে, আমি এখানে হাইট পাচ্ছি, বেস পাচ্ছি, এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যখন আমরা হাইপোটেনিউজ বা অতিভুজ বার করতে চাই, আমাদেরকে পিথাগোরাস থিওরেম ইউজ করতে হয়, যে রুট ওভার অফ হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার হচ্ছে আমার মানে হাইপোটেনিউজ বা অতিভুজ। তখন আমি কিন্তু এই ডিসটেন্স থেকে আরামসে বের করতেই পারি। এবার এখানে যদিও আনসার প্রপারলি বেরোবে না, কিন্তু ফর্মুলাটা এটাই, যে আমাকে কোশ্চেন করতেই পারতো যে হাউ ফার ফ্রম দি স্টার্টিং পয়েন্ট, তখন কিন্তু আমাকে এই মেথডটাকে ইউজ করতে হতো, এবং এটাও কিন্তু পিএসসি এটা পছন্দের কোশ্চেন, যে এটাও কিন্তু করতে দিতে পারে। আজকে ডেটা আমার সঠিক থাকতো, উত্তর কিন্তু আসতো, কারণ এখানে 900 প্লাস 900 1800 তার কিন্তু রুট ওভার হয় না, ভুলভাল আনসার আসবে অ্যাজ পার দি গিভেন ডেটা, কিন্তু যদি চায় আনসার কিন্তু করতে দিতেই পারে। তো এখানে যদি এরকম কোশ্চেন হয় আগেরটার মতো, হাউ ফার ইজ হি নাও অ্যান্ড ইন হুইচ ডাইরেকশন, আমায় কিন্তু পিথাগোরাস থিওরেম ইউজ করে বার করতে হবে কত ডিসটেন্স, এবং ডিরেকশন কোন দিকে, নর্থ ইস্ট ফ্রম দি স্টার্টিং পয়েন্ট, এইটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারলে কিন্তু যে কোনো অন্তত মেনে আমি বলতে পারি 15 সালের মেনে সব থেকে বেশি বিগত ধরে 2015 সালের মেনে সব থেকে বেশি অঙ্ক এসেছিল ফ্রম ডিরেকশন 10টা, কিন্তু বিগত 2-3 বছরের মেনে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দুটো বা একটা করে অঙ্ক আসছে, এবং দুটো বা একটা করে অঙ্কই কিন্তু একদম ঠিকঠাক একটা অঙ্ক দিচ্ছে, যাতে কিন্তু টাইম থেকে শুরু করে মাথা সব নষ্ট হবে। তো এগুলো হচ্ছে ঠিক সেই টাইপের অঙ্ক যেখানে কিন্তু সামান্য ভুলের জন্য উত্তর ভুল আসতে বাধ্য। তাই একটু মাইনুটলি অঙ্ক করলে কিন্তু এখান থেকে ভালো মার্কস ক্যারি করা যাবে। ওকে, আশা করি বোঝা গিয়েছে। এবারে আসি আমরা একটা পাজেলে। এবারে এই পাজেলের মধ্যে ছোট্ট করে একটা রিলেশন ঢোকানো থাকে, যেটাকে পিএসসির পছন্দের মেথড, যে একটা মানে উল্টো পাল্টা প্রশ্ন করে দেওয়া হয়। তো এখানে বলছে দেখো, গ্রুপ অফ পার্সন, মানে সরি, গ্রুপ অফ 5 পার্সন, এ বি সি ডি এন্ড ই, one of them is a horticulturist, one is physicist, one is a journalist, one is an industrialist, and the other one is advocate. 5 জনের একটা করে অকুপেশন দেব। আমি এখানে কি করব, একটা টেবিল তৈরি করে নেব। তারপরে বলছে দেখো, 3 of them, A, C and the advocate prefer tea to coffee। এই যে কথাটা টি টু কফি, এই কথাটা একটুখানি তোমাদের ইংলিশেও দেখবে হেল্প করবে। এই টার্মগুলো কিন্তু পড়তে পারো তোমাদের। এই টি টু কফি টার্মটা পিএসসি খুব পছন্দের টার্ম, বা কফি টু টি, এই টার্মটা বিগত অনেক বছর পরীক্ষায় এসে, তার মানে বুঝতে পারছো যে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু মন দিয়ে পড়তে হবে, যে শুধুমাত্র রিজনিং ইতিহাস পড়লাম নয়, কিন্তু রিজনিং এর জ্ঞান দিয়ে ইংলিশ সলভ করতে পারি, ইংলিশের জ্ঞান দিয়েও কিন্তু রিজনিং সলভ করতে পারি। তার বড় প্রমাণ হচ্ছে অ্যানালজি গুলো। যদি ইংলিশ না পড়ো তোমরা কিন্তু অ্যানালজি সলভ করতেই পারবে না। ওকে, তাহলে এখানে যদি আমাকে একটা মিনিংটা বুঝতে হয়, টি টু কফি, তার মানে হচ্ছে যে কফির থেকে বেশি তিনি চা পছন্দ করেন। এইটা এখান থেকে বুঝতে না পারলে আমি এটাকে আনসারই করতে পারবো না। এর জন্য কিন্তু ইংলিশের নলেজ খুব দরকার তোমাদের। ওকে, এবারে বলছে দেখো, and two of them, B and the journalist, prefer coffee to tea। একই কথা, কিন্তু কফি টু টি মানে কি, কফিটা বেশি পছন্দ করেন। বলছে the industrialist and D and A are friends to one another। খুব ভালো কথা, তিনজনে খুব বন্ধু। বাট টু অফ দেম প্রেফার কফি টু টি, মানে তাদের মধ্যে দুজন কফি বেশি পছন্দ করেন। লাস্ট কথা বলছে, দ্য হর্টিকালচারিস্ট ইজ সিজ ব্রাদার। এটা পরে আসছে, স্টেপ বাই স্টেপ আমরা সলভ করব। তাহলে আমাদের 5টা লোক দেওয়া আছে, এ, তারপরে রয়েছে বি, তারপর সি, তারপর ডি, তারপরে ই। এবার এখানে কি হবে, এখানে আমরা লিখতে পারি প্রফেশন, তারপর লিখতে পারি যে ড্রিঙ্ক, মানে কে কোনটা খেতে পছন্দ করেন। ওকে, এবারে ফার্স্ট বলছে টি এন্ড দি অ্যাডভোকেট প্রেফার টি টু। তাহলে এ ভদ্রলোকটি টি পছন্দ করছেন, সি ভদ্রলোক টি পছন্দ করছেন, এবং কেউ আছেন যিনি অ্যাডভোকেট, তিনি কিন্তু টি পছন্দ করছেন। এবার তিনি কে আমি জানতে চাইছি না, মানে পার্ট এই মুহূর্তে সি পার্টটা কভার। এবারে বলছে যে বি এন্ড দ্য জার্নালিস্ট প্রেফার কফি টু টি। বি এর সঙ্গে বি হচ্ছে পছন্দ করছেন কফি, এবং তারপর বলছে জার্নালিস্ট পছন্দ করছেন কফি। তাহলে এবার যে এখানে এ এবং সি এরা কেউ জার্নালিস্ট হবেন না, বি জার্নালিস্ট হবেন না, এবং তারপরে একটা কথা পরিষ্কার করে বুঝে না যে এখানে কিন্তু ডি এবং ই এর মধ্যে কেউ একজন জার্নালিস্ট হবেন।
এটা আমার কাছে ক্লিয়ার। আবার ডি এবং ই এর মধ্যে কেউ একজন অ্যাডভোকেটও হবেন, কারণ খেয়াল করো এ সি এন্ড অ্যাডভোকেট, তার মানে ডি আর ই এর মধ্যে কেউ একজন হবেন অ্যাডভোকেট এবং জার্নালিস্ট। এইটা বুঝতে পারছো? দেখো যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড ডি এন্ড এ আর ফ্রেন্ডস টু ওয়ান অ্যানাদার, মানে এ ডি এবং কোন এক ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভদ্রলোক ফ্রেন্ডস টু ওয়ান অ্যানাদার। এবারে কথা হচ্ছে যে টু অফ দেম প্রেফার কফি, তার মানে এ এবং ডি ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়, এইটুকু এইটুকু ক্লিয়ার। এবং তাদের মধ্যে দুজন কফি পছন্দ করেন, তাদের মধ্যে পরিষ্কার যে এ তো কফি কফি না, তাহলে এ কে আমি এখান থেকে বাদ দিলাম। টু অফ দেম এর মধ্যে ডি আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি পছন্দ করে, এটা এটা পরিষ্কার। তাহলে এখান থেকে আমি ডি কি পছন্দ করে কফি, এটা এটা পেয়ে গেলাম। লাস্টে কি পাচ্ছে ই, ই পছন্দ করে টি, এটুকু ক্লিয়ার তো? তাহলে এবার হচ্ছে দেখো যে ডি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি খান, এই লাইনটা যে দা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড ডি এন্ড এ আর ফ্রেন্ডস টু ওয়ান অ্যানাদার বাট টু অফ দেম প্রেফার কফি টু টি। তাহলে এখানে যদি এ এখানে চা পছন্দ করেন, তাই এ টু অফ দেম নন, তাই টু অফ দেম এর মধ্যে কে পড়ছেন, ডি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তাই ডি যখন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর টি জনই আছেন যিনি কফি কফি পছন্দ করেন, কে তিনি, বি। তাহলে বি হচ্ছেন এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এইটুকু আমার ক্লিয়ার। এবারে আসি তারপরে বলছে দেখো আমি প্রথমটায় চলে যাই, এ সি এন্ড অ্যাডভোকেট প্রেফার টি। এ আর সি টি পছন্দ করেন, কিন্তু অ্যাডভোকেটটা কি, অ্যাডভোকেটটা হচ্ছে এখানে ই যিনি টি পছন্দ করেন। তাহলে আমার এই প্রথম লাইনটা শেষ হলো, এ সি এন্ড দ্য অ্যাডভোকেট মানে যিনি ই, তিনি টি পছন্দ করছেন। আবার বলছেন বি এন্ড দ্য জার্নালিস্ট প্রেফার কফি টু টি। তাহলে এবার এখানে কফি কে কে খাচ্ছে, বি খাচ্ছেন তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এবং আরেকজনকে খাচ্ছেন কফি, বি খাচ্ছেন যিনি হচ্ছেন জার্নালিস্ট। ওকে, এবারে বলছে সি হর্টিকালচারিস্ট ইজ সিজ ব্রাদার। এখানে ব্রাদারটা অ্যাকচুয়ালি ফেক, এখানে তার মানে সি কিন্তু হর্টিকালচারিস্ট নয়, এ হর্টিকালচারিস্ট, একজন পড়ে আছে এ, তার মানে এটা হচ্ছে এখানে হর্টিকালচারিস্ট। তাহলে একটাই সাবজেক্ট এখানে বাকি, ফিজিক্স। তাহলে সি হচ্ছে এখানে ফিজিক্স। তাহলে আমার পুরো টেবিলটা এখানে কমপ্লিট। যে এ হচ্ছেন হর্টিকালচারিস্ট, তিনি চা খান। বি হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যিনি কফি খান। সি হচ্ছে ফিজিসিস্ট, যিনিও চা খান। তারপরে ডি হচ্ছে এখানে জার্নালিস্ট, যিনি কফি পছন্দ করেন। এবং লাস্টে ই হচ্ছে অ্যাডভোকেট, যিনি কিন্তু টি পছন্দ করেন। আমার এন্টায়ার টেবিলটা এখানে কমপ্লিট। এইভাবেই স্টেপ বাই স্টেপ কিন্তু পাজলটাকে সলভ করতে হয়, এবং এটা হচ্ছে পিএসসি এটা পছন্দের মানে পছন্দের ট্রেন্ড, থ্রি ডাইমেনশনাল ছোট সাইজের পাজল দিয়ে পরীক্ষার প্রশ্ন করা হয়, মানে পাজল দিয়ে লোককে পাজল করা এবং সংখ্যায় বেশি বেশি পরিমাণে দেওয়া। তো এটাই হচ্ছে পিএসসি ট্রেন্ড। এবং আইবিপিএস পিও বা আইবিপিএস ক্লার্কের মতো অত বড় বড় পাজলের পরীক্ষায় আসে, আমরা দেখবো পরবর্তী ক্লাসে বা দেখেওছি আগে। তো ছোটখাটো পাজল গুলোকে কিন্তু আমাদেরকে টার্গেট করতে হবে। হতেই পারে যে আমি আজকে বড় পাজল পারলাম না, সময়তে আমার কুলোলো না, কিন্তু যদি আমার চারটে পাজল থাকে, তিনটে পাজল হবে এরকম ছোট, একটা হবে বিশাল বড়, তাই তিনটে একটার পেছনে টাইম ওয়েস্ট না করে তিনটাকে সলভ করি। তার থেকে আমার কত 3 গুণ 5 15 নম্বর তো পেয়ে যাচ্ছি। তাহলে 5 নম্বরের পেছনে টাইমটা ওয়েস্ট করা বেটার না 15 নম্বরের পেছনে টাইমটা ওয়েস্ট করা বেটার? তো এইটা মাথায় রাখতে হবে, এবং দিস ইজ হাউ উই কল ইট স্মার্ট ওয়ার্ক। খাটো, খাটাটা খুব দরকার, কিন্তু একটা স্মার্ট ওয়ার্ক করতে না পারলে কিন্তু পরীক্ষা মানে অন্যের থেকে বেশি পাওয়ার চান্সটা কিন্তু কমে যায়, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা আমরা আরেকবার রিপিট করি পুরো প্রবলেমটা। আমাকে বলছে যে একটা গ্রুপ রয়েছে 5টা লোকের, এ বি সি ডি ই। তাহলে এখানে আমরা এ নিচ্ছি, তারপরে বি নিচ্ছি, তারপর সি নিচ্ছি, তারপর ডি, লাস্টে ই নিলাম। ওকে, তারপর বলছে যে 5টা লোকের 5 রকম অকুপেশন আছে, কিন্তু তারা কি করে যে 2 রকম ড্রিঙ্ক পছন্দ করে, কেউ কফি খায়, কেউ চা খায়। তাহলে এবার কি বলছে দেখো, বলছে কেউ হচ্ছেন হর্টিকালচারিস্ট, কেউ হচ্ছেন ফিজিসিস্ট, কেউ হচ্ছেন জার্নালিস্ট, কেউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কেউ বা আবার অ্যাডভোকেট। এবারে বলছে দেন সি এন্ড দি অ্যাডভোকেট প্রেফার টি টু কফি। তাহলে এ খাচ্ছেন টি, সি খাচ্ছেন টি, এবং যিনি অ্যাডভোকেট তিনি চা কি আমি জানি না। তো এখানে এ আর সি টুকু আমি পেয়ে গেলাম, এবং তাদের চা এই পার্টটুকু আমি পেয়ে গেলাম। এবারে বলছে টু অফ দেম বি এন্ড দ্য জার্নালিস্ট প্রেফার কফি টু টি। তাহলে বি ভদ্রলোকটি কফি খান, এটুকু এটুকু ক্লিয়ার, কিন্তু জার্নালিস্ট কে সেই পার্টটা আমি জানতে পারলাম না। ওকে, পারলাম না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবারে বলছে দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড ডি এন্ড এ, মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এ এবং ডি তারা পরস্পর ওকে হতেই পারেন।
কিন্তু একটা ছোট্ট কথা বলছে, টু অফ দেম প্রেফার কফি টু টি। তার মানে এদের মধ্যে দুজন কফি পছন্দ করেন, একজন করেন না। কোন দুজন? আমাকে বলা ছিল এ কি খায়, কিন্তু কফি খায় না। তাহলে এর থেকে আমি এটাকে বাদ দিতেই পারি। তাহলে এবারে বলতেই পারি ডি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি খান। ডিও খাচ্ছেন, এটা আমার প্রুফ হয়ে গেল। তাহলে এবারে ডি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা কোনটা? ডি তো নন, এখানে বি হচ্ছেন অন্যজন যিনি কফি খান, তিনি হচ্ছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এবারে আবার ওপরে লেখা ছিল দেখো, বি অ্যান্ড দ্য, বি যখন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার জার্নালিস্ট কে? ডি হচ্ছে জার্নালিস্ট যিনি কিন্তু কফি খান। তাহলে এই পার্টটা। এবারে বলছে দেখো যে একদম করো, এ সি এন্ড দি অ্যাডভোকেট প্রেফার টি টু কফি। তাহলে এ টি খায়, সি টি খায়, লাস্টে একজন বাকি আছে, তিনি তো চাই খাবেন, কফি তো খাবেন না নিশ্চয়ই। দেখো বলে দেওয়া আছে টু অফ দেম, বি এন্ড দ্য জার্নালিস্ট প্রেফার কফি টু টি। কাজেই তিনজনে খান চা, দুজনে খান টি, এটা পরিষ্কার করে বলে দেওয়া আছে। দেখো থ্রি অফ দেম প্রেফার টি এন্ড টু অফ দেম প্রেফার কফি। এখানে দেখো দুখানা কফি পেয়ে গেছি, বি এবং ডি, দুখানা টিও পেয়ে গিয়েছিলাম, এ এবং সি। তাহলে একজনই হচ্ছে ই। তাহলে ই কিন্তু তিনি টি, কিন্তু ই কোন কাজ করেন? উত্তর পাবো কোথায়? উত্তর পাবো উপরে, এ অ্যাডভোকেট বা টি টু কপি। এ এবং সি তারা অ্যাডভোকেট নন। তাহলে এখানে ই হচ্ছেন সেই ভদ্রলোক যিনি অ্যাডভোকেট, তিনি কিন্তু টি পছন্দ করেন। তাহলে আমার দুখানা আর বাকি আছে, কোন দুটো? লাস্ট লাইন কি বলছে? দি হর্টিকালচারিস্ট ইজ টিজ ব্রাদার। তাহলে এখানে দুজন বাকি আছে, তাহলে সি হচ্ছে হর্টিকালচারিস্ট নয়, তাহলে যে বাকি আছে এ, এ হচ্ছে এখানে হর্টিকালচারিস্ট। এবং লাস্টে কি এই চাকরি পড়ে আছে? ফিজিসিস্ট। তো সি হচ্ছে ফিজিসিস্ট। এইটা হচ্ছে আমার গল্প। তাহলে এ হচ্ছে এখানে হর্টিকালচারিস্ট যিনি কিনা চা পছন্দ করেন, বি হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যিনি কিনা কফি পছন্দ করেন, সি হচ্ছেন ফিজিসিস্ট যিনি চা পছন্দ করেন, ডি হচ্ছে জার্নালিস্ট যিনি কফি, এবং লাস্টে হচ্ছে ই যিনি অ্যাডভোকেট, তিনি কিন্তু আবার খান। দিস ইজ দ্য এন্টায়ার পাজল আনসার। এইভাবে কিন্তু সলভ করতে হয়, এবং এই জাতীয় ছোটখাটো পাজল কিন্তু তোমাদের আসবে। ওকে, তাহলে এইগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু অনেকটা এরিয়া তোমাদের কিন্তু এখানে কভার আপ হয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা এখানে আসছি একটা সিলোজিজম। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে একটা আসার প্রশ্ন, এবং পিএসসি ডব্লিউবিসিএস মেন বা বলো বা প্রিলিম বলো, সেখানে কিন্তু এই ধরনের সিলোজিজম প্রশ্ন অনেকবার পরীক্ষায় আসে। একটা আসতে পারে, দুটো আসতে পারে, মাল্টিপল আসতে পারে। সলভ করব কিভাবে? আমরা ক্লাস করেছি তার উপরে, বেসিক ক্লাস করেছি, অ্যাডভান্স ক্লাস করেছি, সেগুলোকে ব্যবহার করে কিন্তু আমরা এখানে আনসার করব। এখানে বলছে দেখো সাম গার্নেটস আর স্টোনস। আমি আগে এটাকে সলভ করি। সাম গার্নেটস আর স্টোনস, ঠিক আছে। নেক্সট বলছে সাম স্টোনস আর ডায়মন্ডস। সাম স্টোনস আর ডায়মন্ডস। লাস্টে বলছে নো ডায়মন্ড ইজ আ জেম। নো ডায়মন্ড ইজ আ জেম। আমার স্টেটমেন্টটা এখানে আমি ছবি আঁকলাম। এবারে এর উপরে বেস করে আমি চেক করব যে আমার কনক্লুশনটা আসছে। আমাকে বলছে দেখো সাম জেমস আর স্টোনস, এটা কিন্তু গার্নেট ছিল, জেম কিন্তু এখানে আছে, তাই জেমের সঙ্গে স্টোনের স্ট্রেট কাট কোনো সম্পর্ক নেই, তাই এটাকে প্রপার আনসার বলতে পারছি না। ছবি অনুযায়ী বা গিভেন দেওয়া নেই, ওই পসিবিলিটি হলে তবে আমি চুজ করতে পারতাম। এবারে বলছে সাম জেমস আর ডায়মন্ডস, নো ডায়মন্ড ইজ জেম যখন বলা আছে, তার মানে সাম জেমস আর ডায়মন্ড ইজ নট পসিবল। তাই কারণ কি আমি কি জানি যে 100% নেগেটিভ, মানে আমার যদি কোনো রকম প্রপোজিশন থাকে বা স্টেটমেন্ট থাকে, 100% নেগেটিভ স্টেটমেন্ট থেকে কিন্তু কোনো পজিটিভ আউটকাম বেরোবে না। সেখান থেকে নেগেটিভই বেরোবে, কিংবা পার্শিয়ালি নেগেটিভ মানে সাম নট টুকু বেরোতে পারে, অল বেরোবে না। সেই গ্রাউন্ডে এটা আমার এখানে রং হলো। এবারে বলছে নো জেম ইজ ডায়মন্ড। তাহলে এ ইকুয়ালস টু বি, মানে বি ইকুয়ালস টু এ। তো সেখানে বলা আছে নো ডায়মন্ড ইজ জেম, যখন ট্রু, নো জেম ইজ ডায়মন্ড উল্টো ভাবে ট্রু। তাহলে আমার অপশন এখানে ট্রু হচ্ছে। আবার লাস্টে বলছে নো জেম ইজ আ গার্নেট। ছবি থেকে প্রুফ হচ্ছে নো জেম ইজ আ গার্নেট, ঠিক আছে, কিন্তু আমার স্টেটমেন্টে কিন্তু কোথাও দেওয়া নেই। আমার স্টেটমেন্টের উপরে বেস কিন্তু আমি ছবি এঁকেছি। এটা হতেই পারতো যে গার্নেটের সঙ্গে যে জেমের সম্পর্ক ছিল, কিন্তু যেহেতু স্ট্রেট কাট কোনো সম্পর্ক বলে দেওয়া নেই,
ছবিতে ডাইরেক্টলি কোনো সম্পর্ক দেখছি না, তাই আমি এটাকেও রং বলবো। তাহলে আমার এখানে আনসার কোনটা হবে? অপশন সি ইজ দ্য আনসার। কিন্তু আমাকে দেখতে হবে যে আনসারে, আমি এখানে ইচ্ছা করে আনসার দিইনি, আনসারে আইদার অর শব্দটা ব্যবহার করা হচ্ছে কিনা হতে হবে। আইদার তা হচ্ছে কি একটা অপশন ঠিক হবে, অপশন ভুল হবে। হবে যে সাবজেক্ট এবং প্রেডিকেট সেম আছে কিনা। তাহলে খেয়াল করো অপশন 2 এবং 3 এর মধ্যে একটা ব্যাপার খেয়াল করো, জেম এখানে আছে, জেম এখানেও আছে, ডায়মন্ড এখানে আছে, ডায়মন্ড এখানেও আছে, মানে অপশনের সাবজেক্ট সেম, প্রেডিকেট সেম, এবং এদের মধ্যে একটা কারেক্ট একটা রং। দেখো অপশন 2টা ইজ রং এন্ড অপশন 1 ইজ কারেক্ট। তার মানে এই দুটোকে যদি আমি ট্যালি করি, এরা কিন্তু আমাকে মানে আইদার অর এর ফর্মুলাটা প্রোভাইড করছে যে আমার এনি ওয়ান অফ দেম ইজ রং এন্ড আদার ওয়ান ইজ কারেক্ট, এবং অথবা সাবজেক্ট এবং প্রেডিকেট দুটো অপশনে আছে। আমি এখানে বলতেই পারি ফ্রম দিস কেস যে অপশন কিন্তু একটা আইদার অর অপশন রয়েছে। এটাই কিন্তু আমার এখানে মেজর জায়গা, যে আমি কিন্তু এখানে মানে হয়তো অপশনে আছে অনলি অনলি সি কারেক্ট, অনলি 2 কারেক্ট, অনলি 4 কারেক্ট, এবং পারে আইদার বি অর সি কারেক্ট। তো এখানে কিন্তু এটাই চুজ করতে হবে, যদি আইদার অর অপশন থাকে তখন কিন্তু আমাকে আইদার অরটাকেই নিতে হবে, কারণ ওটাই হচ্ছে মানে এই মানে সিলোজিজম নিয়ম অনুযায়ী মোস্ট মানে প্রলিফিক আনসার আইদার অর, এটাকে কিন্তু দেখতে হবে আমার এখানে। থাকে বাধ্য হয়ে কিছু করার নেই, এখন আমাকে অপশন সিটা কি হয়। কাজী থেকে একবার দেখে নেওয়াটা খুব জরুরি যে অপশনে কি চেয়েছে। এবারে হচ্ছে আমরা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করি, আমরা পাজল করলাম এতক্ষণ এর আগে, তো এবারে সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন দেখতে হয় এটা আমরা শিখেছি আগে, আমরা এখানে ক্লাসও করেছি বিভিন্ন। আমাকে বলছে দেখো এ বি সি ডি ই এফ ডি আর সিটিং অন আ ওয়াল and all of them are facing east, এইটা ইম্পর্টেন্ট। যদি কোথাও বলে দেওয়া না থাকে কোন দিকে ফেস করে আছে, সব সময় ধরে নিতে হয় কিন্তু তোমাকে যদি একটা দিয়ে দেয় তার উপরে কিন্তু তোমাকে বেস করে তারই উপর করতে হবে। বলছে এ বি সি ডি ই এফ এন্ড জি, তার মানে কটা আছে? এ বি সি ডি ই এফ এন্ড জি, তো এরা হচ্ছে অল ফেসিং ইস্ট। এবার যদি ফেসিং ইস্ট হয় কোনটা লেফট হবে কোনটা রাইট হবে? টুয়ার্ডস নর্থ হচ্ছে আমার গিয়ে লেফট এবং টুয়ার্ডস সাউথ হচ্ছে গিয়ে আমার রাইট, এইটা আমি পার করলাম। এবারে হচ্ছে আমি দেখি কে কোনটা বলেছে। বলছে সি ইজ অন দা ইমিডিয়েট রাইট অফ ডি, ডি কে কোথায় পুট করবো আমি জানি না, তাই এখানে আমি এটাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবারে বলছে বি ইজ অ্যাট অ্যান এক্সট্রিম এন্ড অ্যান্ড হ্যাজ ই অ্যাজ হিজ নেইবার। এবারে বি এখানেও বসতে পারে, বি এখানেও বসতে পারে, আমি লিভ করে বেরোচ্ছি। আমার একটা প্রপার প্রপার স্টেটমেন্ট চাই। জি ইজ বিটুইন ই এন্ড এফ, ই কোথায় বসবে এফ কোথায় বসবে, আমার একটা প্রপার জায়গা চাই, আমি এটা থেকেও পারছি না। লাস্ট কি বলছে? দি সাউথ এন্ড, তাহলে এখান থেকে 1 2 3 ডি ইজ থার্ড ফ্রম দি সাউথ এন্ড পেয়ে গেলাম। এবারে ফিরে আসি উপরেরটায়, সি ইজ দা ইমিডিয়েট রাইট অফ ডি, তাহলে এই দিকে থাকলে ইমিডিয়েট রাইট বলতে এটা হবে, কারণ ডি এর রাইট সাইডটা এই দিকটাই হচ্ছে। প্রথম পার্টটাই পেয়ে গেলাম। বলছে বি ইজ এট দ্য এক্সট্রিম এন্ড এন্ড হ্যাজ ই ইজ নেইবার, যদি বি কে আমি সাউথে বসাই ই কে পুট করতে পারবো না, তার মানে বি কে আমাকে নর্থেই পুট করতে হবে এবং ই কে এখানে নেবার করলাম। তাহলে এই জায়গাটা আমার শেষ হলো। ইজ এট দ্য এন্ড হ্যাজ ই অ্যাজ হিজ নেইবার, ডান। একটাই পড়ে আছে আর, জি ইজ বিটুইন ই এন্ড এফ, জি ইজ বিটুইন ই এন্ড এফ। তাহলে এই পার্টটা আমার শেষ। আর কি বাকি আছে? একমাত্র এটা খালি পড়ে আছে, এ হবে একদম শেষ জন। আমি আমি আবার রিপিট করি, এ বি সি ডি ই এফ জি সিটিং অন আ ওয়াল এন্ড অল অফ দেম আর ফেসিং ইস্ট। নেক্সট বলছে সি ইজ অন দ্য ইমিডিয়েট রাইট অফ ডি, সি ইজ অন দ্য ইমিডিয়েট রাইট অফ ডি। নেক্সট বি ইজ অ্যাট অ্যান as his neighbor, be it at an extreme end and E as his neighbor. হলো G is between F, G is between E and F. তারপরে বলছে D is third from the south end. ওকে, তাহলে আমার পুরো পার্টটা কমপ্লিট, আমার পুরো ছবিটা কমপ্লিট। এবারে আনসার করব। কি বলছে?
হু ইজ সিটিং টু দ্য রাইট অফ ই? ই এর রাইটে কে আছে? ই এর রাইটে আছে কে? জি। নেক্সটটা বলছে হুইচ পেয়ার অফ পিপল সিটস অ্যাট দি এক্সট্রিম এন্ড? বি এদিকে পাচ্ছি, এ এদিকে পাচ্ছি, তার মানে এ এবং বি হচ্ছে সেই পেয়ার যারা একদম এক্সট্রিম এন্ডে বসছে। এবারে বলছে নেম দ্য পারসন হু শুড চেঞ্জ প্লেস উইথ সি সাচ দ্যাট হি গেটস দ্য থার্ড প্লেস ফ্রম দি নর্থ এন্ড। এটার মানে হচ্ছে যে সি কে এমন কোন লোকের সঙ্গে চেঞ্জ করতে পারি যাতে সি নর্থ থেকে থার্ড হতে পারে। নর্থ থেকে থার্ডে কে আছে? জি ছিল। তাহলে সি সি কে যদি জি এর জায়গায় পুট করি, আবার জি কে এই জায়গায় চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু সি হতে পারে নর্থ থেকে। তাহলে এই পার্টটা উত্তর হচ্ছে জি। আচ্ছা, এবারে বলছে ইমিডিয়েটলি বিটুইন হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ পিপল ডি সিটিং? ডি কাদের মাঝে আছে? এফ এবং সি এর মাঝে আছে। তাহলে ইমিডিয়েটলি বিটুইন হুইচ অফ দ্য ফলোইং পেয়ার, এফ এবং সি এর মাঝে ডি বিলং করছে। তাহলে এইরকম ছোটখাটো প্রশ্ন আমাকে দেবে। এবং দেখো, যদি একটা বিগত 3 বছরের মেনের প্রশ্ন তাকিয়ে দেখো একবার, তাহলে দেখতে পাবে যে কম করে হলেও 5টা থেকে পাজেল এবং সিটি ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন হয়। তার মধ্যে 3টে থাকবে হচ্ছে এরকম ইজি, আর 2খানা থাকবে হচ্ছে মডারেট টু টাফ। তাহলে আমার টার্গেট জোনটা কোনটা? এই ইজি পার্টটা। তাহলে দেখো, দুটো কোশ্চেন আমি পরে করব, বা দুটো জায়গায় আমার একটা সলভ করতে পারবো, কিন্তু এই 3টে কোশ্চেনকে ছেড়ে আসা যাবে না। এবং এই 3টে হচ্ছে এক্স্যাক্টলি এই টাইপ, এবং এই টাইপের কোশ্চেন কিন্তু বছর বছর পরীক্ষায় আসছে। ওকে, এবারে এটাও হচ্ছে একটা পিএসসির অদ্ভুত প্যাটার্ন। আমরা এটাকেও বলবো এক ধরনের টাইপ অফ অ্যানালজি, কিন্তু এর জন্য কিন্তু ইংলিশ নলেজ একটু প্রয়োজন। কারণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, সেখান থেকে আনসার করতে পারছি। কিন্তু ইংলিশের প্রপার নলেজ না থাকলে কিন্তু এই টাইপ অফ অ্যানালজি গুলো কিন্তু সলভ করা যাবে না। এখানে কোনটা সিনোনিম হতে, কোনটা অ্যান্টোনিম হতে পারে, কোনটা কজ হতে পারে, কোনটা এফেক্ট হতে পারে, তো সেগুলোকে আমাকে জানতে হবে। স্টক অফ ওয়ার্ড বা ভোকাবুলারি কম থাকলে কিন্তু এগুলো আনসার না করাটাই বেটার। আচ্ছা, দেখা যাক। বলছে ম্যাগাজিন টু পিরিয়ডিক্যাল, মানে ম্যাগাজিন এক ধরনের পিরিয়ডিক্যাল, যা মাসিক হতে পারে, সাপ্তাহিক হতে পারে, ত্রৈমাসিক হতে পারে, বা ইয়ারলিও হতে পারে। তো এবার সেরকম ভাবে সম্পর্ক কি আছে এখানে? বলছে গান ইকুয়াল টু সোলজার। দেখো, গানটা তো সোলজার বন্দুক ব্যবহার করে, এইটা হলো। আবার এখানে হারভেস্টিং ইকুয়াল টু এগ্রিকালচার। দেখো, এটা মানে পিরিয়ডিক্যাল এক ধরনের কি বলবো তোমার মানে সিনোনিম টাইপের বস্তু। এবার হারভেস্টিং এন্ড এগ্রিকালচার, কিন্তু এখানে হারভেস্টিংটা হচ্ছে এক ধরনের ভার্ব, আর এগ্রিকালচারটাও এখানে ঠিক ভার্ব বলতে পারছি, বাট সিনোনিম কোনটা হবে এখানে? পান এন্ড জোক কিন্তু হচ্ছে পিউএন, পান মানেও কি কিন্তু হচ্ছে মজা করা বা যোগ করা। যেমন একটা ওয়ার্ডই আছে পান ইনটেন্ডেড, এটা হচ্ছে একটা 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 ইংলিশ ফ্রেজ আমরা সব জায়গায় ব্যবহার করি, মানে জোকস অ্যাপার্ট। পান ইনটেন্ডেড এবং জোকস অ্যাপার্ট হচ্ছে একই শব্দ। এই পান এবং জোক, আবার যদি ট্রাক এন্ড ট্রান্সপোর্ট, ট্রাকে করে ট্রান্সপোর্ট দেওয়া হয়, দে আর নট সিনোনিম। তাহলে এই তিনটেকে আমি বাদ দিতেই পারি। তো এক্ষেত্রে ম্যাগাজিন এন্ড পিরিয়ডিক্যাল ইফ সিনোনিম, দেন পান এন্ড জোক, এইভাবে আমাকে আনসার করতে হয়। এবং এটা ইংলিশ লিটারেচার সম্পর্কে আইডিয়া না থাকলে কিন্তু চেষ্টা করবে অ্যাভয়েড করতে পারো। কারণ কি, খুব বেশি 3টে কি 4টে এমন কোশ্চেন থাকে, যদি ভুল করে ফেলো এখানে কিন্তু তোমার 4.33 নাম্বার, যেটা কিন্তু নেক্সট। কনফাইন প্রিজনার, মানে প্রিজনার কে কনফাইন করে রাখা হয় বা আবদ্ধ করে রাখা হয়। এবার এখানে দেখা যাক কি কি হচ্ছে। যে প্রেসিডেন্টকে ইমপিচ করা হয়, সাসপেক্টকে ডিটেইন করা হতেও পারে, নাও পারে, সেন্ট্রিকে অ্যাম্বুশ করতে বলা হয়, সেন্ট্রিকে অ্যাম্বুশ করা হয় না। আবার ফিউজিটিভকে ট্রেস করা বা নাও হতে পারে। কিন্তু প্রপার আনসার কোনটা? যে একজন প্রিজনারকে অবশ্যই কনফাইন করে রাখতেই হবে, এবং আর্টিকেল নাম্বার 61 অনুযায়ী প্রেসিডেন্ট ক্যান বি ইমপিচড। তা অনেক রকম ব্যাপার রয়েছে। তাহলে এই কনসেপ্টের উপর বেস করে কনফাইন ইকুয়ালস প্রিজনার হলে ইমপিচ ইকুয়ালস টু প্রেসিডেন্ট হবে। এইটা হচ্ছে তার প্রপার আনসারটা। ঠিক আছে, এবং এটাও কিন্তু কোনো পলিটি নলেজ দিয়ে নয়, একদম প্লেন ইংলিশ নলেজ দিয়ে এখানে আনসার গুলো হচ্ছে। ঠিক আছে, এবারে হচ্ছে যে নেসেসিটি ইকুয়ালস টু ইনভেনশন। এটা একটা ফ্রেজই আছে যে মানে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। এটা এই ফ্রেজটা সব জায়গায় আমরা ব্যবহার করি। তাহলে কোনো একটা প্রয়োজন থাকলেই কোনো একটা জিনিসের আবিষ্কার হয়, এটা হচ্ছে তার কজ, এটা হচ্ছে তার এফেক্ট, এবং আমাকে এখানে সেটাই খুঁজে বার করতে হবে কোনটা কজ কোনটা এফেক্ট। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে
কিউরিওসিটি থাকলেই নলেজ, এবার কিউরিওসিটি থাকে নলেজ গেইন হতেও পারে নাও পারে, তাই আমি এটাকে একটা অপশন রাখছি। নেশন আর সিটিজেন কজ আর এফেক্ট নয়। ল্যাঙ্গুয়েজ এবং কনভার্সেশন, ল্যাঙ্গুয়েজ থাকলে কনভার্সেশন করা যায়, এটা একটা আনসার হতে পারে। আবার প্রাইস থাকলেই কমোডিটি, কিন্তু কজ আর এফেক্ট নয়, তাই আমি এটাকেও কিন্তু বাদ দিতে পারি। এবারে প্রপার আনসার কোনটা? এবার আমাকে বলছে দেখো যে কিউরিওসিটি থাকলেই যে আমি নলেজ গেইন করবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমার আছে কিউরিওসিটি, নলেজ নাও গেইন করতে পারি। তাই এই গ্রাউন্ডে প্রপার আনসার হচ্ছে এটা, ল্যাঙ্গুয়েজ থাকলেই কিন্তু আমি সেটাকে কনভারসেশন করতে পারি। আদারওয়াইজ ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ, আমরা কিন্তু কনভারসেশন করতে পারছি না। ল্যাঙ্গুয়েজটাও এক ধরনের ল্যাঙ্গুয়েজ, তার থেকেও কিন্তু কনভারসেশন করা যায়। এইটা আমার সবচেয়ে মানে সঠিক আনসার। ওকে, এই যে তিনটা কোশ্চেন আমরা দেখছি, এই তিনটা কোশ্চেনের ব্যাপারটা কি হচ্ছে যে আমরা যদি সাহিত্য সম্পর্কে একটু আইডিয়া না আমার করলাম প্রিলিমসে করছি, যদি ইংলিশ সাহিত্য আইডিয়া না থাকে সেখানে কিন্তু এই কোশ্চেন গুলো একটু শক্ত হতে পারে, এবং সেই জায়গাটাকে মাথায় রাখতে হবে যে এই শক্ত কোশ্চেন গুলোকে অ্যাটেম্প্ট করার থেকে পরে চেষ্টা করাটা বেটার। ওকে, এবারে আসছে দেখো, আমাকে বলবে 5 ডিফারেন্ট কোশ্চেন দেবে বা ডিফারেন্ট টপিক দেবে, আমাকে বলবে যে কোনটা বলতে পারে যে অ্যাজ পার দ্য ডিকশনারি সাজাও, কোনটা বলতে পারে মিসিং, বলতে পারে ডিফারেন্ট ফ্রম দি আদার্স। মানে একই টাইপের কোশ্চেন 3 থেকে 4 রকম ভাবে জানতে চাওয়া হয়। তো আমি প্রথম কোশ্চেনতে আসি, যে আমাকে এখানে বলছে যে 5টা মানে ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, এপি ট্যাক্সি, এপি এপিজি, এপিটোম এন্ড এপিলগ। প্রথমে যাদের প্রথম 3টে অ্যালফাবেট কিন্তু সব জায়গায় সেম। এবারে জানতে চাইছে ডিকশনারি অনুযায়ী সাজালে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। তাহলে আমি যদি প্রথম 3টেকে বাদ দিয়ে দিই, তারপর চেক করি এখানে টি আছে, এখানে আছে এস, এখানে আছে জি, এখানে টি, এবার এখানে আবার ও, যেখানে জি, তাহলে অপশন মানে নাম্বার 3টা আমার সবার প্রথমে আসবে। এবার চেক করি কোন অপশনে নাম্বার 3 আছে, বাকিগুলোকে কিন্তু বাদ দেবো। তাহলে আমাকে, আমার দায়িত্ব কি, যে আমাকে ডিকশনারি ওয়ার্ডকে সাজাও। এবার তারপরে প্রথম প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু প্রথম 3টে লেটার ই, পি এবং আই আছে, সেখান থেকে বুঝতে পারছি না কোনটা আগে আসবে। দেখতে পাবো 4 নম্বরটা কি আছে, প্রথমটার ক্ষেত্রে পাচ্ছি টি, তারপরে পাচ্ছি এস, তারপরে পাবো জি, তারপরে আবার টি, তারপরে আবার ও। তাহলে অ্যালফাবেট অনুযায়ী সাজালে জি ওয়ালা ওয়ার্ডটা প্রথমে আসে, তার মানে 3 নম্বর ওয়ার্ডটা আমার প্রথমে লিখতে হবে। এবার দেখবো অপশনে 3 দিয়ে কোন অপশনটা আছে, অপশন 1 এবং অপশন ডি, এটাকে বাদ দিতেই পারি। আমার বি আর সি নিয়ে কারবার, 3 দিয়ে শুরু হচ্ছে। এবার দেখি তারপরে কি আসবে, অবশ্যই কিন্তু এখানে আসছে আমার 3-এর পরে অবশ্যই 5, কারণ দেখো টি 2 জায়গায় আছে, টি এর পরে আবার এস, তারপরে গিয়ে টি হয়। তাহলে এখানে জি এর পরে ও 3 5, 3 5 দিয়ে শুরু হচ্ছে, 3 5 দিয়ে অপশন সি পেয়েছি, বাকিটুকু চেক করা দরকার পড়বে কি, করবে না। ছিল আমরা একবার চেক করে, এখানে আসবে হচ্ছে অপশন নাম্বার এস। দেখো ইংলিশ হচ্ছে ও পি কিউ আর এস, তারপর টি হয়। তাহলে এখানে হচ্ছে কোশ্চেন মানে নাম্বার 2টা আসবে 3-এ, তারপরে আসবে টি দিয়ে একটা এপি ট্যাক্স। এবার ও আর এ কোনটা আগে আসে, মানে ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী আগে আসে, তাই এখানে 1 নম্বরটা বসবে তারপরে, এবং লাস্টে রইলো অপশন 4, মানে এখানে 4 নম্বরটা এপিটোম। তাহলে আমার এখানে কি কি হবে, T5214, যা কিনা আমার অপশন সি তে বলে দেওয়া আছে 3214। ওকে, ঠিক এইভাবে ঠান্ডা মাথায় একটা মিস হলে কিন্তু এখানে কিন্তু কোনো লজিক নেই, তোমাকে দেখে দেখে ঠান্ডা মাথায় সলভ করতে হবে, এইটুকুই লজিক। শুধুমাত্র একটা প্রপার কনসেন্ট্রেশন দিয়ে অঙ্কটা সলভ হয়ে যাবে, রাইট? নেক্সট কোশ্চেন বলছে দেখো এর একটা মিসিং নাম্বার, যে 3 টু দি পাওয়ার 1 প্লাস 1, 3 স্কোয়ার মাইনাস 1, 3 কিউব প্লাস 1, 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1। মানে এটুকু বুঝতে পারছি যে আমার এই পাওয়ারটা এক এক করে এখানে কি হবে, 3 টু দি পাওয়ার 6, এইটুকু বুঝলাম। এবার এখান থেকে অপশন চুজ করি আগে, অপশন এ, অপশন বি বাদ গেল, 2 টু দি পাওয়ার 6 কোথাও নেই বাকি দুটোতে। এবার দেখি যে কি আছে, এটা প্লাস, এটা মাইনাস, আবার ফলোড বাই প্লাস এন্ড মাইনাস, সেম ফলোড বাই প্লাস, তো অবশ্যই পরেরটা মাইনাসই হবে। মাইনাস হবে সেটা কোথায় আছে, অপশন ডি। তাহলে আমার এই, মানে আমি পাওয়ারটাকে এক ঘর করে করে বাড়ালাম, এবং সাইনটা একবার প্লাস হচ্ছে, একবার মাইনাস, একবার প্লাস, একবার মাইনাস, এভাবে হচ্ছে। এবার হ্যাঁ, যদি এখানে আজকে
1 এর পর 2 3 4 থাকতো তাহলে আমার ভাবতে হতো, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই 1টা পরের থেকে কমন আছে, তাই এখানে অবশ্যই আমি অপশন ডিটাকে চুজ করব। এইভাবেও কিন্তু আমার মিসিং নাম্বার সিরিজ হতে পারে এবং এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় আসার প্রশ্ন এবং অনেক একবার নয় বারবার এসছে এই টাইপের অঙ্ক। আচ্ছা, এবার এই যে টাইপটা, এটা কিন্তু অনেক সময় অনেক রকম হতে পারে, এটার থেকে খুব সাবধানে আনসার করতে হবে। বলছে হুইচ গ্রুপ ইজ ডিফারেন্ট ফ্রম দি আদার্স। আমরা আগে দেখলাম নাম্বারে কোথাও প্রাণী দেখতে পাচ্ছি, কোথাও বন্দুক দেখতে পাচ্ছি, ওগুলো কিন্তু ইজি, কিন্তু এই নাম্বার গুলো কিন্তু মনে রাখতে হবে যে আমরা যখন নাম্বার সিস্টেম চ্যাপ্টার করছি যেখানে নাম্বারের ডেফিনিশন দেওয়া থাকে, মানে কোনটা অড নাম্বার, কোনটা ইভেন নাম্বার, কোনটা প্রাইম নাম্বার, কোনটা নন প্রাইম নাম্বার, কোনটা কো প্রাইম নাম্বার, এই যে বেসিক নাম্বারের ডেফিনিশন, এইটা মনে না রাখলে এই জাতীয় আনসার কিন্তু করা যেতে সমস্যা হতে পারে। এখানে দেখি কি বলছে, বলছে 71 7 3 17, চারটে যে নাম্বার দেওয়া আছে সবকটাই কিন্তু ইটসেলফ একটা করে প্রাইম নাম্বার, বা আমি এটাকে মানে অড নাম্বারও বলতে পারি, সবকটাই অড নাম্বার সবকটাই প্রাইম নাম্বার, এইভাবে মনে করলাম। পরেরটা 67 71 3 5, সবকটাই কিন্তু আবার প্রাইম নাম্বার, সবকটা আবার একটা করে অড নাম্বার। নেক্সট 41 5 3 47, এটাও কিন্তু সবকটা হচ্ছে প্রাইম নাম্বার, সবকটা হচ্ছে অড নাম্বার। কিন্তু লাস্টে খেয়াল করো 47 40 কিন্তু ইভেন নাম্বারও আছে, নন প্রাইম নাম্বারও আছে। দেখো 14 এবং 9 এরা কিন্তু প্রাইম নাম্বার নয়, কারণ 14 কে 1 এবং 14 ছাড়াও 2 এবং 7 দিয়ে ডিভাইড করতে পারি, 9 কে 1 এবং 9 ছাড়াও 3 দিয়েও কিন্তু ডিভাইড করতে পারি। তাই বাকি সবকটা দেখতে পাচ্ছি এন্টায়ার সিরিজ কনসিস্টস অফ প্রাইম এন্ড অড নাম্বারস, বাট অপশন ডিটা কনসিস্টস অফ মানে প্রাইম আছে, ইভেন নাম্বার আছে, নন প্রাইম নাম্বার আছে বা কম্পোজিট নাম্বার রয়েছে, এইগুলো আছে। মানে কি হলো, আমি যে যখন প্রথম অঙ্ক করতে বসছি অঙ্কের ডেফিনিশন অনুযায়ী আমাকে জানতে চাওয়া হয়েছে, আইডিয়া না থাকে আমি কিন্তু আনসার করতে পারবো না। কাজে অঙ্কের একদম বেসিক ডেফিনিশন গুলোকে মাথায় রাখো, যে কোনটা প্রাইম, কোনটা নন প্রাইম, কোনটা কো প্রাইম, কোনটা কম্পোজিট, কোনটা ইভেন, কোনটা অড, কোনটা রেশনাল নাম্বার, কোনটা নন রেশনাল নাম্বার। তাহলে এগুলোর উপর বেস করে কিন্তু অঙ্কটা হলো, যে অপশন এ অল নাম্বারস, অপশন বি অল প্রাইম নাম্বারস, অপশন সি অলসো অল প্রাইম নাম্বারস, বাট অপশন ডি তে কিন্তু দুটো কম্পোজিট নাম্বার বা নন প্রাইম নাম্বার রয়েছে, যে কারণে ইজ ডিফারেন্ট ফ্রম দি আদার্স। এই লজিক গুলোকে ব্যবহার করতে হয়। এবার হ্যাঁ, পরীক্ষার হলে অনেক অঙ্ক করতে গিয়ে কি হয়, মাথায় নাই আসতে পারে, কিন্তু মাথায় না এলে মানে আন্দাজের বসে করাটা অনেক অপরাধ। তো এই কারণে বারবার বলা, একটু ট্রাই করবে বাড়িতে প্র্যাকটিস করবার সময় যে আমি 100% স্যাঙ্গুইন হয়ে আনসার করতে পারছি কিনা, রাইট? এইটা আমার মোটামুটি লজিক। মানে ডব্লিউবিসিএস এবং পিএস এর যে পেপার গুলো রয়েছে তার সম্পর্কে আরো অনেক টপিক আছে, আমরা আবার পরবর্তী ক্লাসে ডিসকাস করব এই সেম টপিক মানে সেম পরীক্ষার প্রশ্ন নিয়েই। তো এখানে কি হলো, যে কয়েকটা আইডিয়া দেওয়া গেল যে কিভাবে ডাব্লিউবিসিএস মেনের পরীক্ষা বা ডাব্লিউবিসিএস প্রিলিমের পরীক্ষাতে প্রশ্ন আসে, কিভাবে আমরা প্রশ্নগুলোকে অ্যাটেম্প করতে পারি এবং সঠিকভাবে অ্যাটেম্প করতে পারি। তোমাদের যে কাজ হবে, সামনে যারা পরীক্ষার্থী রয়েছে তারা কি করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখার পরে তোমাদের কাজ হবে যে কেমন কোশ্চেন আসছে, বা আজকে ক্লাসটা ফলো করলে বুঝতে পারবে কেমন কোশ্চেন আসছে, তার থেকে একটা আইডিয়া পাওয়া যাবে এবং সেইগুলোকে আমরা প্র্যাকটিস করব। এইটাই হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা ক্লাস থেকে বুঝতে পারলে। আমরা আবার পরবর্তী ক্লাসে এরকমই একটা কোনো একটা পরীক্ষার প্রশ্নপত্র, তার টাইপ, তার প্যাটার্ন নিয়ে আমরা ডিসকাস করব। টিল দেন, থ্যাংক ইউ।